This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার ভুলে দেওয়ার চেষ্টা করছেন ডক্টর ইউনূস এবং গোটা দেশ থেকে মুক্তিযুদ্ধের কোনো কিছু স্মৃতি রাখতে চাইছেন না তিনি। কিন্তু কেন? মুক্তিযুদ্ধ বিরোধী কি ডক্টর ইউনূস? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলাদেশ সহ সমস্ত মহলেই। ডক্টর ইউনূসের আসল উদ্দেশ্য কি? কেন তিনি চাইছেন না যে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকুক? সেই ইতিহাসকে চিরতরে বিদায় দেওয়ার একটা মরিয়া চেষ্টা চলছে বাংলাদেশে। কিন্তু কেন, কি জন্য, তা নিয়েই আলোচনা করতে আরপ্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি সুচারু মিত্র রয়েছে আপনাদের সঙ্গে আজকের এই আলোচনার জন্য। একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা জেনে নেব যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সেই ৭১ সালের মুক্তিযুদ্ধ, যেখানে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে সাহায্য করেছিল। ৩,৫০০ সৈন্য শহীদ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সময়। কিন্তু ভারতের সেই স্বার্থত্যাগের কথা ভুলে যাচ্ছে বাংলাদেশ। বারে বারে শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, বারে বারে বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে, সম্পর্ক নষ্ট করতে। কিন্তু এর পেছনে ইন্ধন কাদের? পাকিস্তানি নাকি হিজবুল তাহরির? এখন সেটাই বড় প্রশ্ন। এবং সব মিলিয়ে যে প্রেক্ষাপট এই মুহূর্তে দাঁড়িয়েছে বাংলাদেশের, সেখানে ভারত বিদ্বেষী স্লোগান চড়া হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা একের পর এক হুমকি দিচ্ছেন, আর ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের কথাই বলছেন না, যেন সেই ইতিহাসকে অনায়াসে ভুলে যাওয়া যায়। কিন্তু এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে চাপা দেওয়ার মরিয়া চেষ্টা কেন? কি বলছেন ভারতের বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব? চলুন শুনে নেওয়া যাক। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি কি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একেবারে নিজে ভুলে যেতে চাইছেন এবং দেশ থেকেও এটাকে চিরতরে মুছে দিতে চাইছেন? কি মনে হয় আপনার? নমস্কার। দেখুন, প্রফেসর ইউনূস যে ৮ আগস্ট থেকে উনি আছেন, আজকে তো ৪ মাস থেকে বেশি হয়ে গেছে। আর এই ৪ মাসে যে ওনার যে কার্যকলাপ আছে, যেটা উনি কার্য করেছেন, ওটা থেকে ভালোভাবে দেখা যাচ্ছে যে ওনার একটা মাইন্ডসেট নিয়ে উনি কাজ করছেন। আর ওই মাইন্ডসেটে ওনার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং যেটা আছে ওটা নেই। প্রথমত উনি খুবই আওয়ামী লীগ আগেনস্টে খুবই জবরদস্ত। ওনার একটা অ্যান্টাগনিজম আছে, যেটা আমরা বলি, ওনার অনেক বিদ্বেষ আছে। উনি আওয়ামী লীগ কোন রকমের আওয়ামী লীগকে ধ্বংস করতে চান। বুড়ো লোক তো, 84 ইয়ার্স ওল্ড। তো উনি ভাবছেন যে ওনাকে দেশ থেকে বাইরে করে দেওয়া হলো, ওনার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেটা ইরেগুলারিটি ছিল তার জন্য ওনার উপরে কেস করা হলো। আর 6 মাসের জন্য ওনাকে সাজা হয়েছে এই 2024 জানুয়ারি মাসে। একটা মাইন্ডসেট হলো প্রথম। ৮ তারিখে আসার পর আওয়ামী লীগের পিছনে তো উনি পড়েছিলেন, কিন্তু উনি আরো ২-৪টে ন্যারেটিভ যোগ করলেন। উনি বললেন যে ইন্ডিয়া যেটা আছে ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে নয়, বাট উনি একটা পলিটিক্যাল পার্টির মধ্যে ইনভেস্ট করেছে। আর ওই পলিটিক্যাল পার্টির মধ্যে উনি একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ইন্ডিয়া ইনভেস্ট করেছে, দ্যাট ইজ কল্ড শেখ হাসিনা। এটা এক ন্যারেটিভটা চালালেন। তারপরে উনি বললেন শেখ হাসিনা নিয়েই যখন দেখলেন যে ইন্ডিয়া শেখ হাসিনাকে দিতে চায় না, আর ওর মধ্যে কমপ্লিকেশন আছে, যেহেতু শেখ হাসিনাকে দেশ থেকে বাইরে যাওয়ার সময় ওনাদের জেনারেল ওয়াকুর জামান আছেন, উনি একটা সামরিক বিমান দিয়েছিলেন। তখন উনি দেখলেন কি শেখ হাসিনা নিয়ে একটা ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়ে যাচ্ছে ওনাদের বাংলাদেশ সেনাপ্রধান থেকে। তো উনি একটা কি করলেন, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট চেষ্টা তৈরি করলেন, একটা প্রো পাকিস্তান। আপনি দেখবেন ২ দিন আগে উনি গিয়ে ক্যারোতে G8 সম্মেলনে উনি তো পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সঙ্গে যেরকম কথাবার্তা বলছেন, মনে হয় অনেকদিন দে আর স্কুল ফ্রেন্ড, দে আর বম চাম্পস, এত বড় বন্ধুত্ব আছে। দ্যাট ইজ সেকেন্ড। থার্ড, যেটা আমরা কথা বলি, ওনার কন্ট্রোলে কিছু নেই। হি ইজ বিং ডিক্টেটেড বাই দ্য স্টুডেন্টস, যারা মৌলবাদী আছে, যারা মাদ্রাসা ট্রেন্ড আছে। ওর মধ্যে হাসনাত হোক, ওর মধ্যে সারজিৎ হন, ওর মধ্যে নাভেদ হন, এরা যেটা আছে, এরা সব যতগুলো ছেলেগুলো আছে, ওরা তো কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি নয়, এরা মাদ্রাসা। ওর উপরে একটা বিনার ছড়িয়েছে। ওদের কাছে একটা মাইন্ডসেট যেটা আছে টোটালি মৌলবাদী আছে, আর ওরাই এনাকে কন্ট্রোল করছে। তো প্রফেসর ইউনূসের মনের মধ্যে বা ওনার ইন্ডিপেন্ডেন্ট কাজ করার জন্য কিছু নেই। উনি প্রেসিডেন্ট হতে চাইছিলেন। উনি যে এখন বাংলাদেশে যে প্রেসিডেন্ট আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন এলিয়াস চাপ্পু,
ওনাকে সারাবার চেষ্টা করছিলেন, ওটাও বিফল হয়ে গেল। ওনার কোনো স্ট্যাটাসই নেই এখন, সবাই ওনাকে বলছে ইউ চিফ অ্যাডভাইজার, আপনি ইলেক্টেড গভর্নমেন্ট নয়। তাই ওনার আচ্ছা, এর সঙ্গে আপনি জানেন এটা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি 5 আগস্টের পর 3টা ডিস্টিংক্ট ফেজ এসছে। একটা আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যখন আমেরিকার ইলেকশন হলো, ওই ইলেকশনে না ডেমোক্রেটিক পার্টি হারা যাওয়ার পরে না আরো কুণ্ঠা হয়ে গেছে, মনে আরো খারাপ লাগছে। ওই ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে তারপরে আমাদের যখন ফরেন সেক্রেটারি গেছেন, তারপরে ওনার উপর একটা চাপ সৃষ্টি হয়েছে, আর ওর পর উনি ধাপে ধাপে যেটা কথা বলছেন, আরো অ্যান্টি ইন্ডিয়া কথা বলছেন। আর এই যে ছেলেগুলো আছে যারা মৌলবাদী আছে, যারা জামাত ইসলাম আছে, হাফিজ ইসলাম আছে, এরা যারা আছে ওরা শেখ হাসিনা ওয়াদের টাইমে কিছু করতে পারতো না। ওখানে আপনি জানেন আছে 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল পার্কে আজকে ওরা মেয়ে আর ছেলেদের রিক্রুটমেন্ট করে ওদেরকে ট্রেনিং দেবে, সামরিক ট্রেনিং দেবে। কারা দেবে? ছাত্র শিবির দেবে। ছাত্র শিবির কারা? জামাত ইসলামেরই। তো একটা আস্তে আস্তে করে ওরা কি করছেন, সোসাইটিটাকে ওয়েপনাইজ করছেন। সোসাইটিটাকে বাংলাদেশ সোসাইটি যার মধ্যে 70 to 80% লোক যারা মানে যাদের আউটলুক যেটা আছে খুবই ভালো, ওদেরকে ওরা ট্রেন করার চেষ্টা করছেন। মনে রাখবেন এই গত সপ্তাহে ট্রাম্প গভর্নমেন্টের একটা লোক, ওদেরকে বলা হয়েছিল কি তুমি ইসলামিস্ট লোককে নিচ্ছ না কেন? ওখানে ওরা বললো কি আমরা জানি যে দুনিয়াতে 180 কোটি যে মুসলিম লোক আছেন ওর মধ্যে মোর দেন 70 to 75 পিপুল আর উদারবাদী। ওরা খুব ভালো লোক, দে আর ভেরি গুড জেন্টলম্যান, দে আর ভেরি গুড ইসলাম, দে আর ভেরি গুড মুসলিম। কিন্তু আমাদের যেটা বিশ্বের যেটা শান্তি যেটা আছে, ডেঞ্জার যেটা আছে ওটা 20 জন বা 15 জন। ওরা বললো 1 নভেম্বর 2001-এ 10 নভেম্বর 2001-এ যেটা 9/11 আমরা বলি, বলো 20খানা লোক আমাদের পুরো ইকোনমিক মাঠে বসিয়ে দিল। ওরকমই কথা বাংলাদেশে আছে। বাংলাদেশে প্রফেশনালস এখন পুতুল হয়ে গেছেন। ওনার পেছনে যে 20 জন লোক আছে, ওরা যাদের মৌলবাদ আছে, মৌলবাদ বিচারধারা আছে, ওরা কোনো রকম ওরা ভালো মানে যে প্রগ্রেসিভ থট প্রসেস আছে ওটাকে নিতে পারছে না। ওরা চাইছে যে আমার সারিয়া হোক, ওরা চাইছে যে আমার ইসলামিক স্টেট হোক। ওদের মানে মিসগাইড করছে। মানুষের যেটা প্রবলেম ওটা নিয়ে ওরা কথা বলছে না, রোহিঙ্গাদের নিয়ে কথা বলছে না। ওদের শুধু একটা ন্যারেটিভ, একটা কন্ট্রোভার্সি তৈরি করে একটা নিউজে থাকা, রাইট? ওটা তো ধাপে ধাপে আমরা দেখছি বাংলাদেশের মধ্যে যে মানুষের একটা প্রবলেম যেটা উঠছে, ওই প্রবলেমটা আরো বেশি তীব্র হয়ে যাবে। আর ওর মধ্যে যদি এদের সরিয়ে দেওয়া হয়, এর মধ্যে কোনো সারপ্রাইজ নেই। আমরা দেখছি যে 20 জানুয়ারিতে যখন ট্রাম্পের নতুন গভর্নমেন্ট আসবে, তারপর একটু চেঞ্জ হবে বাংলাদেশে। আই এম ভেরি শিওর যে ইন্টারিম গভর্নমেন্ট অতদিন বেঁচে থাকবে বা থাকবে না, ইট ডিপেন্ডস অন কি এরা কিভাবে চেঞ্জ করছে। আপনারা শুনলেন আর কে শ্রীবাস্তবের কথা। ঠিক কিভাবে ডক্টর ইউনূস একটু একটু করে চাইছেন মুক্তিযুদ্ধের ইতিহাসটা মুছে দিয়ে এক নতুন বাংলাদেশের উন্মেষ ঘটাবেন তিনি, সংস্কারের বাংলাদেশ। কিন্তু নির্বাচন এখন করতে চাইছেন না। 18 থেকে 20 মাস পরে নির্বাচন করতে চাইছেন ডক্টর ইউনূস। তাহলে ইউনূসের মাথায় কি নতুন কোনো কৌশল রয়েছে? যেখানে বিএনপির মতো শক্তি বলছে নতুন কোনো পরিকল্পনা নিতে হবে, রুটম্যাপ দিক ডক্টর ইউনূস, এবং নির্বাচনে কোন কোন দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কারণ বিএনপি আগেই জানিয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া যাবে না। ফলে সেই সবগুলো ধোঁয়াশাতেই রয়েছে এবং ইউনূস স্ট্রেট ব্যাটে খেললেন, বললেন 2025 সাল অথবা 26 সালে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে। কিন্তু বিজয় দিবস থেকে শুরু করে এই সময় পর্যন্ত কখনোই ভারতের কৃতিত্বের কথা তিনি স্বীকারই করলেন না, অস্বীকার করছেন মুক্তিযুদ্ধকে। কি বলছেন এ বিষয়ে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। চলুন সুজিতদার ব্যাখ্যা শুনে নেওয়া যাক। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের, তিনি কোথাও কোনোভাবে বাংলাদেশের এই যে স্বাধীনতা বা বাংলাদেশ হওয়ার পেছনে ভারতের যে আত্মত্যাগ সেটা যেমন স্বীকার করছেন না, মুক্তিযুদ্ধের ইতিহাসটাই তিনি দেশ থেকে মুছে ফেলতে চাইছেন বলে মনে হচ্ছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাইছেন। আমি স্পষ্ট করে এটা বলতে চাইছি এই কারণেই যে তিনি অস্বীকার করতে চাইছেন এবং তার ইঙ্গিত তিনি বলেই তিনি শুরু করেছেন তার সেই রিসেট বাটন টিপে তিনি চলে যেতে চাইছেন টাইম মেশিনে চড়ে সেই সময়টায়, যেই সময়টায় দেশভাগের প্রশ্নটা এসেছিল
এবং দেশভাগ হয়েছিল একটি বাস্তব সত্যর উপর দাঁড়িয়ে। সেই সত্যটি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ হিন্দু মুসলমান দুটি আলাদা জাতিসত্তা। অর্থাৎ এই যে ধর্মীয় সত্তাকে জাতিসত্তার সাথে মিশিয়ে দেওয়ার এই যে সেদিনের পরিকল্পনা, তার যে একটা বিষময় ফল যে ফলবে ভবিষ্যতে, সে সম্পর্কে অনেকেই আগাম ইঙ্গিত দিয়েছিলেন। এই আগাম ইঙ্গিতের মধ্যে থেকে একটা স্পষ্ট বার্তা ছিল। সেই বার্তাটা হচ্ছে যে এই যে রাষ্ট্র গঠন, সেখানে বাংলাদেশ একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই যে বলা হয় যে বাঙালি জাতিসত্তার এই যে প্রশ্নটি, সেই প্রশ্নটি কিন্তু তৎকালীন সময় অর্থাৎ 47, 46, 45 যে সময়টা একটা তীব্র দাঙ্গা, ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার যে আবহ, সেই আবহের মধ্যে থেকে একটা দেশ টুকরো হচ্ছে। একটা পশ্চিম দিকের টুকরো হলো পশ্চিম পাকিস্তান, এবং সেই পশ্চিম পাকিস্তান টুকরো হবার পর পূর্ব পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তানে যে সেখানেও একটা মুসলিম লীগের প্রভাব ছিল ঘটনা। তৎকালীন সময় মুসলিম লীগ কারা করতেন, তারাই তো পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের নেতা হয়েছিলেন। মৌলানা ভাসানী থেকে শুরু করে মুজিবুর রহমান, তখন তিনি ছাত্র নেতা, সোহরাওয়ার্দীর একেবারে ভাবশিষ্য, এবং একে ফজলুল হক। লাহোর কংগ্রেসে এই জাতি তত্ত্ব একে ফজলুল হক পেশ করেছিলেন, এবং মোহাম্মদ আলী জিন্নাহ ছিল তার সমর্থক। মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজম, তিনি পাকিস্তানের সর্বময় নেতা হিসাবে স্বীকৃত হলেন, এবং প্রথম মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছিলেন আইনমন্ত্রী হিসাবে যোগেন মন্ডলের তৎকালীন যে রাজনৈতিক লাইন, যা ভয়ঙ্কর রূপে হচ্ছে, বিশেষ করে নমশূদ্র হিন্দু সমাজের উপর প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এগুলো ইতিহাস। এই ইতিহাস এক সময় এত জোরালো ভাবে চর্চা হয়েছিল যে এই চর্চার রেশ স্থিমিত হয়ে যায়, এবং স্থিমিত হয়ে একটা নতুন প্রশ্নের জন্ম হয়। সেটি 1971 সালের পর থেকে, অর্থাৎ ধর্মীয় সত্তার উপর দিয়ে যে বাঙালি জাতিসত্তা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তৎকালীন সময় পূর্ব পাকিস্তান এর যে মিলিটারি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তার একটা উল্লেখযোগ্য ভূমিকা থেকেছে 47 থেকে এই 71 এবং মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তী যে নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে। এবং সেই বিষয়ে বিস্তারিত বলতে গেলে সেটি আরো একটি পর্ব হয়ে যায়। নিঃসন্দেহে ভবিষ্যতে এটার ব্যাখ্যা আগেও দিয়েছি, ভবিষ্যতে আরো ডিটেল আকারে দেওয়া যেতেই পারে। এই পরিপ্রেক্ষিতটার মধ্যে যে বাঙালি জাতিসত্তার প্রশ্নটাকে সামনে জোরালো ভাবে নিয়ে আসে 1952 ভাষা আন্দোলন, এবং ঢাকা মেডিকেল কলেজে থেকে শুরু করে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে। এবং যে 5 জন শহীদ সেই অমর ভাষা শহীদদেরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ সহ একটা এই উপমহাদেশের রাজনীতিতে খেলা ঘটনা উদ্দেশ্যে। এবং সেই সময় থেকে বিভিন্ন দাবি, 6 দফা দাবি এসেছে, 22 দফা দাবি এসেছে, ঐতিহাসিক মার্চের ভাষণে এসেছে মুজিবুর রহমান ভাষণে বারবার করে পশ্চিম পাকিস্তানের যে নেতৃত্ব, বাঙালি মুসলমানের যে একটা স্বকীয়তা, তার যে একটা রাজনৈতিক সত্তা, তার যে ভাষার প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে তার যে একটা মৌলিক অবস্থান, সেই অবস্থানের প্রশ্নে কিন্তু পশ্চিম পাকিস্তানের সাথে এক তীব্র লড়াই হয়েছিল। এক্ষেত্রে জামাত ইসলামী কথা, জামাত ইসলামী এবং বিএনপি, এই যে যোগটা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন আকারে দেখা দিয়েছে। এবং যে প্রশ্নে মুক্তিযুদ্ধের নতুন মূল্যায়ন হয়েছে বলেই আমি জামাত ইসলামের প্রসঙ্গটা এই ক্ষেত্রে এবার আনবো। জামাত ইসলাম 1900 মৌলানা মওদুদি যার প্রতিষ্ঠাতা, এবং জামাত ইসলাম কিন্তু দেশভাগের বিরোধিতা করেছিল। তারা চায়নি এই ভারতবর্ষ বিভক্ত হোক, এবং বিভক্ত হলে যে নানা রকম প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু তথাপি একটা মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব রাজনৈতিকভাবে অনেক বেশি প্রতিষ্ঠা পায়, এবং একটা বড় পরিবর্তন আছে। এবং জামাত ইসলাম কিন্তু পাকিস্তানে অনেকটাই শক্তিহীন হয়ে পড়ে। এবং এই যে শক্তিহীন হয়ে পড়লে কোনো তো কিছু ফাঁকা থাকে না।
ফাঁকা থাকেনি, বাংলাদেশে তো কখনোই ফাঁকা থাকেনি। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম মূল ভোট না হলেও সে কখনো কখনো আওয়ামী লীগ এবং কখনো কখনো বিএনপিকে সমর্থনের মধ্যে দিয়ে বাংলাদেশের একটা ঐক্য স্থাপন করার চেষ্টা করতে চেয়েছে। এবং এই ঐক্য স্থাপনের চেষ্টা করতে গিয়ে কখনো কখনো হচ্ছে যে আওয়ামী লীগ বা বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক মৌলবাদের যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছিল, এবং এই ক্ষেত্রে প্যালেস্টাইন একটা বড় ভূমিকা মধ্যপ্রাচ্যে হয়েছিল, যেটা বাংলাদেশে জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তাদের একটা পুষ্টি সাধন করে। এবার যখন আওয়ামী লীগের এই 15 বছরের শাসনকাল, দেখো আজকে যখন যে মুহূর্তে এই দাঁড়িয়ে এই অ্যানালিসিসটা করছি তার ঠিক কিছুক্ষণ আগে ইংল্যান্ডের দ্য ইকোনমিস্ট পত্রিকা তারা এক প্রতিবেদন পেশ করেছে, এবং সেই প্রতিবেদনে তারা বলেছে 2024-এ বাংলাদেশের ঘটনাটাকে তারা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা 2024-এর বলেছে। তার কারণ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সময় 15 বছর একটা বিরাট অর্থনৈতিক উন্নতি হয়েছিল, কিন্তু এই অর্থনৈতিক উন্নতির পেছনে একটা বড় ভূমিকা ডক্টর ইউনূসের যে ছিল। একটা সময় কিন্তু ডক্টর ইউনূস এবং শেখ হাসিনা অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, বা আজকের অত্যন্ত বিতর্কিত চরিত্র হয়ে ওঠা আসিফ নজরুল তারা মানে ওই সময় এটা ছিল। কিন্তু যে প্রশ্নে সকলে এককাট্টা হয়ে গেল, এবং দ্য ইকোনমিস্ট সেটা স্বীকার করেছে যে ভোটের ক্ষেত্রে অর্থাৎ স্বচ্ছ নিরপেক্ষ ভোট হয়নি, জুলুম যন্ত্রণা, এটা বাংলাদেশের রাজনীতির যে শিখর, যে অর্থনৈতিক উন্নয়ন, তার কিন্তু রাজনৈতিক সাফল্য ঘরে তুলতে পারলো না হচ্ছে আওয়ামী লীগ, ব্যর্থ হলো। এই ব্যর্থতার একটা প্রশ্ন ছিল প্রশ্ন, এবং এই যে সামাজিক গণ অসন্তোষ তৈরি হয়েছে এটা কিন্তু ডক্টর ইউনূস বুঝতে পেরেছিলেন, এবং হাসিনাও বুঝতে পেরেছেন। শুরু হলো এক আইনি লড়াই, দুর্নীতির এক বড় অভিযোগ হচ্ছে ডক্টর ইউনূসের উপর চাপলো, এবং তারপর থেকে তিনি মুক্তিযুদ্ধের ব্যাপার নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করলো, এবং তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়েছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বা অনেক যারা হচ্ছে বাংলাদেশের ইউটিউবার ব্লগার যারা রয়েছেন, তারা সবাই মিলে একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিলেন যে শেখ হাসিনার আমল হচ্ছে একটা ফ্যাসিস্ট আমল, অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু রাজনৈতিক স্তরে যদি ভোট বা গণতন্ত্র ঠিক নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে রাজনৈতিক যে ব্যর্থতা, সেই ব্যর্থতার আজকে দায় গুনতে হচ্ছে আওয়ামী লীগকে। প্রবল রক্তপাত হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, এবং এটা আন্তর্জাতিক মহলে এটা অত্যন্ত ধিকৃত এবং চর্চিত হচ্ছে, এবং ইকোনমিস্ট অস্বীকার করতে পারেনি ডক্টর ইউনূসের শাসনকালকে। তারা একটা লিখেছেন মৌলবাদের উত্থান ঘটেছে, অর্থাৎ মৌলবাদের যদি উত্থান এক্ষেত্রে ঘটে তার কারণ হচ্ছে যে ইকোনমিক একটা স্ট্যাগনেশন, এই ইকোনমিক স্ট্যাগনেশন বা এগুলো অর্থাৎ বিকল্প কোনো অর্থনৈতিক চিন্তা রেডি করে ওটা শুরুতেই লাগু করার মতো যে দৃষ্টিভঙ্গি, যে উচ্চতা বা যে যোগ্যতা লাগে সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এবং এগুলোই একটা মানে একটা বড় কারণ। যে কারণগুলো আমি বললাম যে মুক্তিযুদ্ধকে অস্বীকার তিনি কেন করতে চাইছেন, তার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ যে প্রশ্নটাকে সামনে নিয়েছিল, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে চেয়েছিল। ভোটের প্রশ্নটাকে তারা হয়তো বুঝতে পেরেছিল এটা খারাপ হচ্ছে, কিন্তু যতটা গুরুত্ব দেওয়ার প্রশ্ন ছিল অতটা দিতে পারেনি। ফলে এই অপ্রস্তুত বা না বুঝতে পারা মানুষের উপর জুলুম করা, সেটা ভবিষ্যৎ কি ফল দেবে সেটা না হয় পরবর্তী বিভিন্ন বিশ্লেষণে আমরা জানাতে থাকবো। একদম। আপনারা দুটো ব্যাখ্যাই শুনলেন, এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির দিকে ভারতবর্ষ অবশ্যই নজর রেখেছে। নজর রাখা হয়েছে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের কার্যকলাপের উপর, নজর রাখা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তার উপর। আমরা নজর রাখছি যে 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বসার পর বাংলাদেশের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেবেন তার দিকেও নজর থাকবে। আর লেটেস্ট খবর, লেটেস্ট বাংলাদেশ সংক্রান্ত খবর পেতে আপনারা অবশ্যই আর প্লাস নিউজের ডিজিটাল পেজে আগেও চোখ রেখেছিলেন,
আর এবারও চোখ রাখবেন এই আশা আমরা রাখছি। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।